আজ আমাদের পাঠ্য বাংলা সাহিত্যের ইতিহাস, যুগ বিভাগ ও বৈশিষ্ট্য। আমরা বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে সাহিত্যের ইতিহাসের দেশ, কাল, সমাজ সম্পৃক্তি সম্পর্কে একটা ধারণাকে আবশ্যক করে তুলতে চাই। কারণ বাংলা সাহিত্যের ইতিহাস গড়ে উঠেছে যে সাহিত্যিক নমুনাগুলির কালানুক্রমিক বিবর্তনের মধ্যে দিয়ে, সেই কালানুক্রমিক বিবর্তনের ইতিহাস জানাটাও একান্ত জরুরি। আমরা শুরু করব এই লেকচারে সাহিত্যের ইতিহাস সাধারণত সাহিত্যিক পাঠ উপকরণ, যে গ্রন্থাদি আবিষ্কৃত হয়েছে সেই গ্রন্থাদির পরিচয়, পুনঃপাঠ এবং তার সূত্র ধরে আমরা অতীতের যে সাহিত্যিক লিখন, সেই লিখনকে ইতিহাসের আকারে পড়তে চাই। এই পুনর্গঠন প্রয়াস নির্ভর করে ভাষার বৈশিষ্ট্য এবং শৃঙ্খলের ওপর। যুগে যুগে আমরা জানি ভাষার স্বরূপ বদলায়। সাহিত্যিক নমুনাগুলি ভাষাবিজ্ঞানের আলোয় বিচার করে সাহিত্যিক ইতিহাসের সূত্রকে আমরা নির্মাণ করে থাকি। সাহিত্যের ইতিহাস কখনোই দেশ, কাল, সমাজ নিরপেক্ষ নয়, বরং মিলেমিশে সংমিশ্রণ, সংযোজন, পরিমার্জনের মধ্যে দিয়ে গ্রথিত হতে হতে চলে এবং এভাবেই কোনো সাহিত্যের ইতিহাস গড়ে ওঠে। অর্থাৎ এটি এক অর্থে কোনো একরৈখিক বিষয় নয়। এই একরৈখিকতার মধ্যে দিয়েই অনেক ধরনের স্বর, বহুস্বরতা তার মধ্যে জায়গা করে নেয়। আমরা এই লেকচারে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস আদপে যে বাংলা ভাষা এবং বাংলার যে সামাজিক প্রতিবেশ তারই ইতিহাস, সে কথা জোরালোভাবে এই লেকচারের মধ্যে দিয়ে বলতে চাওয়া হবে। এই ইতিহাসের একটি সরলরৈখিক কালানুক্রমিক গতিপথ নির্মাণ করা হবে এবং বাংলা সাহিত্যের ইতিহাস সামাজিক গোষ্ঠী হিসাবে বাঙালির চরিত্র লক্ষণের যে একটা প্রকাশ এর মধ্যে দিয়ে ঘটেছে সে কথা বলতে চাওয়ার প্রচেষ্টা নেওয়া হবে। সাহিত্যিক ইতিহাসের কালানুক্রমিক গতিপথ প্রধানত পুনর্নির্মাণ করা হয় প্রাপ্ত এবং আবিষ্কৃত যে সাহিত্যিক নমুনা সেগুলির ওপর ভিত্তি করে। এই লেকচারে আমরা সেগুলির একটা পরিচয় নেব এবং পর্ব ও কাল বিভাজনের মধ্যে দিয়ে দেখতে চাইব সাহিত্যিক উপকরণগুলি কিভাবে বিভিন্ন পর্যায়ের নির্দিষ্ট যুগবৈশিষ্ট্যকে প্রতিফলিত করে থাকে। আমরা যদি বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাথমিক পর্বের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এই সাহিত্যের ইতিহাস প্রায় 1000 থেকে 1200 বছরের একটা কালানুক্রমিক ইতিহাসকে ধরে আছে। একদিকে এর কালিক বিস্তার, দ্বিতীয়ত যে ভৌগোলিক অঞ্চলে বাঙালি তথা বাংলা সাহিত্যের বিকাশ ঘটেছিল, বাঙালিদের মাধ্যমে, তাদের রচনার মাধ্যমে নমুনাগুলি আবিষ্কৃত হয়েছিল সেটি, অর্থাৎ ভৌগোলিক বিস্তার, এবং প্রাপ্ত যে সাহিত্যিক নমুনাগুলি তার একটা বর্গীকরণ, এই সাহিত্যিক নমুনাগুলি যে উৎস এবং প্রেরণা সম্ভূত সেগুলির পরিচয় নেওয়া এবং সংরূপগত দিক থেকে এই সাহিত্যিক নমুনাগুলি কিভাবে বর্গীকরণ করা যায় তা সাহিত্যের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি বিষয়। নীহাররঞ্জন রায় তার বাঙালির ইতিহাসের আদি পর্বে বাংলার ভৌগোলিক বিস্তারের একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছিলেন, যা এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি। তিনি বলছেন, উত্তরে হিমালয় এবং হিমালয় হইতে নেপাল, সিকিম, ভুটান রাজ্য, উত্তর পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদ উপত্যকা, উত্তর পশ্চিম দিকে দ্বারবঙ্গ পর্যন্ত ভাগীরথীর উত্তর সমান্তরালবর্তী সমভূমি, পূর্ব দিকে গারো, খাসিয়া, জয়ন্তিয়া, ত্রিপুরা, চট্টগ্রামের শৈলশ্রেণী বহিয়া দক্ষিণ সমুদ্র পর্যন্ত, পশ্চিমে রাজমহল, সাঁওতাল পরগনা, ছোটনাগপুর, ধলভূম, কেওনঝড়, ময়ূরভঞ্জের শৈলময় অরণ্যময় মালভূমি এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এই ভূখণ্ডই ঐতিহাসিক কালের বাঙালির কর্মকৃতির উৎস এবং ধর্ম, কর্ম, নর্মভূমি। এই যে একটা বিস্তৃত ভৌগোলিক পরিচয় নীহাররঞ্জন রায় দিচ্ছেন, এই বিস্তৃত ভৌগোলিক পরিচয়ের সঙ্গে আজকের যে বাংলা
তা কিন্তু মিলবে না। অর্থাৎ পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ এবং তার বর্তমানের যে বিহার অঞ্চল, উত্তরে হিমালয় পাদদেশের যে জঙ্গলভূমি এবং দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত যে ভূমি উপত্যকা, সেই গোটা অঞ্চলটাকেই বৃহৎ বঙ্গ হিসাবে পরিগণিত করতে হবে এই সাহিত্যের ইতিহাস পাঠের সময়। এই ভৌগোলিক অঞ্চলের কতগুলি কেন্দ্র প্রাচীন এবং মধ্যযুগে ছিল, যে কেন্দ্রগুলি আমাদের সাহিত্যের ইতিহাস পড়ার সময় অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। কেননা যে রাজানুগ্রহ, যে পরিপোষকতায় বাংলা সাহিত্য মধ্যযুগে এবং প্রাচীন যুগে বড় হয়েছে, যেখান থেকে নমুনা সংগৃহীত হয়েছে, সেই অঞ্চলগুলির যে কেন্দ্রভূমিতে শাসকেরা নিরন্তর শাসন করেছেন এবং সেখানেই এই কবিরা রচনা কার্য সমাধা করেছেন, সেই কেন্দ্রগুলির দিকে তাকালে আমরা এই প্রদত্ত মানচিত্রে একটা বৃহৎ বঙ্গভূমির পরিচয় পাব। সেখানে দেখতে পাব উত্তরবঙ্গ অর্থাৎ লক্ষণাবতী এবং মধ্য পশ্চিমবঙ্গে সপ্তগ্রাম, মধ্য পূর্ববঙ্গে সোনারগাঁও এবং পূর্ববঙ্গে চট্টগ্রাম। এই যে অঞ্চল, সেই অঞ্চলগুলির মধ্যে এই কেন্দ্রগুলি ছিল গুরুত্বপূর্ণ, কেননা এইগুলোতেই রাজধানী ছিল এবং এখান থেকেই এই পরিপোষকতা এবং রাজসভার কবি হিসেবে বা সাহিত্য হিসেবে বাংলা সাহিত্য মধ্যযুগে এগিয়েছে। মোটামুটিভাবে বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা এই কোর্সে দুটি যুগে বিভক্ত করেছি, একটি প্রাচীন যুগ এবং অপরটি মধ্যযুগ। এই প্রাচীন যুগের কালিক বিস্তার খ্রিস্টীয় 1000 থেকে 1250 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টীয় 10ম থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত। এবং এই প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নমুনা যা আমরা পাই, যার মধ্যে আমরা প্রাচীন বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের নিরিখে প্রাপ্ত যে বৈশিষ্ট্যগুলি, যেগুলিকে আমরা প্রকাশিত হতে দেখি, তা হলো চর্যার গানগুলি। অর্থাৎ চর্যার গানগুলি একমাত্র প্রাচীন বাংলার ধারক এবং বাহক। প্রাচীন বাংলাকে আজকে যখন আমরা তার গঠন পুনর্নির্মাণ করি, তখন যে সমস্ত শব্দ সংকেত, ভাষাতাত্ত্বিক সংকেতের মধ্যে দিয়ে সেই পুনর্গঠন প্রক্রিয়া চলে, তার একমাত্র দৃষ্টান্ত এবং নমুনা আমরা পাই চর্যার গানগুলিতে। ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত, অর্থাৎ 1350 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ ভারতচন্দ্রের মৃত্যু পর্যন্ত, বা 1800 সাল পর্যন্ত, অর্থাৎ উপনিবেশের আগমনের কাল পর্যন্ত, এই সামগ্রিক পর্যায়টিকে আমরা মধ্যযুগ হিসাবে বাংলা সাহিত্যের ইতিহাসে চিহ্নিত করে থাকি। এবং এখানে এই বিস্তৃত মধ্যযুগের কালিক বিস্তারে আমরা অনেক ধরনের কাব্য পাই, অনুদিত কাব্য পাঁচালী পাই, গোষ্ঠীগত রচনা পাই, ব্যক্তি বিরচিত পদাবলী পাই, জীবনী কাব্য পাই, যাকে আমরা ইংরেজিতে হ্যাজিওগ্রাফি বলি, শ্রীকৃষ্ণ কীর্তনের মতো কাব্য পাই, কিছুটা প্রাচীন যুগ এবং মধ্যযুগের মধ্যবর্তী অবস্থানে আমাদের সাহিত্যের ইতিহাসে প্রতিষ্ঠা যার বৈষ্ণব সাহিত্যকে পাই, বিপুল যার বিস্তার, মঙ্গল কাব্যের অনেক ধরনের ধারাকে সম্মিলিত হতে দেখি, যা লৌকিক উপাদান এবং উপকরণে প্রাচুর্যে পরিপূর্ণ, এবং তার মধ্যে প্রকৃতই বাঙালিত্বের আস্বাদকে আমরা খুঁজে পাই, যা বাঙালির নিজস্ব আখ্যানের ধারাকে ধারণ করে আছে। এবং পাই অন্যান্য পালাগান, যেমন পূর্ববঙ্গ গীতিকা, মৈমনসিংহ গীতিকা এবং নানা ধরনের পাঁচালী গান। এখন আমরা যদি বাংলা সাহিত্যের উৎস এবং প্রেরণার দিকে তাকাই, তাহলে দেখব যে বাংলা সাহিত্যের সামগ্রিক যে উপকরণ আবিষ্কৃত হয়েছে বা চিহ্নিত করা যায়, তার মোটামুটিভাবে তার উৎস 4 ধরনের। এক হচ্ছে সংস্কৃত বিষয় থেকে আগত বাংলা সাহিত্যের উপাদান, 2 হচ্ছে বাংলার নিজস্ব বিষয়, যাকে আমরা লৌকিক বিষয় বলে চিহ্নিত করি, তৃতীয়ত হচ্ছে আরবি ফার্সি সাহিত্যের বিষয়, যা মুসলমানি শাসন আমলে বাংলায় অনুপ্রবিষ্ট হয়েছে, বাংলার সাথে সংমিশ্রিত হয়েছে এবং নতুন সংরূপ বা নতুন ভাষায় রূপান্তরিত হয়েছে। এবং চতুর্থত মুসলমান শাসনের সময় বিবিধ বিষয়, যা বাংলা সাহিত্যে প্রবেশ করেছে। এবং এই সাহিত্যগুলি রচনার প্রেরণার দিকে তাকালে আমরা দেখতে পাব যে মূলত কতিপয় প্রবণতাকে আমরা চিহ্নিত করতে পারবো এই ব্যক্তিক এবং গোষ্ঠীগত সাহিত্য রচনা, ধর্মগত সাহিত্য রচনার অনুপ্রেরণা হিসাবে যা কাজ করেছিল।
প্রথমত, রাজসভার আনুকূল্য ছিল বাংলা সাহিত্যে মধ্যযুগ এবং প্রাচীন যুগে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আনুকূল্য লাভের ফলে লেখকরা লিখতে পেরেছিলেন, কাব্য রচনা করতে পেরেছিলেন। আমরা আগেই বলেছি যে মধ্যযুগের সমগ্র বাংলা সাহিত্য এক অর্থে ধর্মীয় সাহিত্য। ধর্মকে ছাড়া এই সাহিত্যকে পাঠ করা অসম্ভব, এবং এই পাঠের বা এই সাহিত্যের সবচেয়ে বড় পরিচয় একটি ধর্মের সাহিত্য হিসাবেই তাকে পাঠ করা সম্ভব। অর্থাৎ মধ্যযুগের সাহিত্যকে আমরা ধর্মীয় পরিচিতির ভিত্তিতে দেখতে অভ্যস্ত। ধর্মীয় গোষ্ঠী প্রেরণা সেই জন্যে বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং অনুপ্রেরণা দিয়েছিল। ধর্মীয় পরিচিতির ভিত্তিতে, ধর্মীয় শাসনের ভিত্তিতে এই সাহিত্য রচিত হয়েছিল। অন্যদিকে হচ্ছে লৌকিক প্রেরণা, যাকে বাংলার নিজস্ব উপাদান বা বাঙালির কাব্য রচনার, সাহিত্য রচনার অন্যতম অনুপ্রেরণা হিসাবে পরিগণিত করা যায়। ব্রাহ্মণ্য এবং অব্রাহ্মণ্য সংস্কৃতির দ্বন্দ্ব সমন্বয় একটা দীর্ঘ পর্যায় জুড়ে মধ্যযুগে চলেছিল। তার অনুপ্রেরণায় হিন্দু এবং মুসলমান কাব্য রচনা করেছিলেন, তা সংমিশ্রিত হয়েছিল। ইসলামী শাসকের সাংস্কৃতিক প্রতিবেশের সঙ্গে দ্বন্দ্ব মধ্যযুগের একটা বিপুল সময় ধরে, একটা বিরাট সময় ধরে চলে, এবং এই ইসলামী শাসকের সঙ্গে দ্বন্দ্বে হিন্দু সম্প্রদায় বা হিন্দু ধর্ম কিন্তু বারবার তার সাহিত্যের মধ্যে নিজের মুক্তির পথকে খুঁজে পেতে চায় এবং তার যূথবদ্ধতাকে একত্রিত করতে ইসলাম ধর্মের বিপ্রতীপে সে দাঁড়িয়ে নিজের সংস্কৃতিকে রক্ষা করতে অগ্রবর্তী হয়। এই উৎস প্রেরণাগুলির দৃষ্টান্তের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব সংস্কৃত বিষয়ের থেকে আমরা পাই অনুবাদ সাহিত্য, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের অনুবাদ ১০ম এবং ১১ খণ্ডের, রামায়ণ, মহাভারত ইত্যাদি। এগুলো সংস্কৃত কাব্যের অনুপ্রেরণায় অনুদিত কাব্য সাহিত্য হিসাবে বাংলায় স্থান পেয়েছিল। বাংলার নিজস্ব বিষয় ছিল মঙ্গল কাব্য, বৈষ্ণব সাহিত্য, পীর মহিমা, সাধন সঙ্গীত, নাথ সাহিত্য, উমা সঙ্গীত এবং বিবিধ ঐতিহাসিক কাব্য ইত্যাদি। আরবি ফার্সি সাহিত্যের বিষয় নিয়ে বাংলায় রচিত হয়েছিল মূলত ইসলামী প্রণয়োপাখ্যানের ধারা। এর মধ্যে কিন্তু হিন্দু মুসলমান সংস্কৃতির সংমিশ্রণ এবং যৌথ মিলনের যে আকাঙ্ক্ষা, তার একটা প্রতিফলন আমরা লক্ষ্য করতে পারি, যদিও এর বীজ কিন্তু লুকিয়েছিল আরবি ফার্সি যে সাহিত্যিক উপাদানগুলি তার মধ্যে। রাজসভার আনুকূল্য প্রত্যক্ষভাবে আমরা পাই রাজা এবং ভূস্বামীদের কাছ থেকে। কোনো জায়গায় রাজার বদান্যতায় বা তার পরিপোষকতায় গড়ে উঠেছে, কোনো জায়গায় ভূস্বামী কবিকে অনুপ্রাণিত করেছেন কাব্য রচনার ক্ষেত্রে। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মালাধর বসু আলাওল ভাগবত রচনা করেছিলেন। মালাধর বসু আলাওল রচনা করেছিলেন যে পদ্মাবতী কাব্য, এবং কৃষ্ণচন্দ্র রাজার অনুগ্রহ লাভ করেছিলেন যে ভারতচন্দ্র, যেখানে এসে আমাদের এই মধ্যযুগের সাহিত্যের পাঠ শেষ হচ্ছে। আমরা ধর্মীয় অনুপ্রেরণায় রচিত বাংলা সাহিত্যের দিকে যদি তাকাই, তাহলে দেখব সর্বপ্রথমে বৈষ্ণব সাহিত্য, যা হিন্দু ধর্মের এক বিস্তৃত এবং বিস্তারিত অনুপ্রেরণায় প্রকাশ লাভ করেছিল। তার বহু ধারায় তার প্রভাব ঘটেছিল। দীর্ঘদিন সেই প্রভাব বাংলার মধ্যযুগের সাহিত্যকে নানাভাবে প্রভাবিত করেছিল। চর্যাপদে আমরা দেখতে পাই বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ প্রভাব। ইসলামী সাহিত্যকে আমরা, অর্থাৎ ইসলামী প্রণয়োপাখ্যানের ধারা যে কথা আগে উল্লেখ করলাম, সেখানে আমরা দেখতে পাই ইসলাম ধর্মের অনুপ্রেরণা। বাউল গানের মধ্যে আমরা দেখতে পাই মরমিয়া মানব ধর্মের অনুপ্রেরণা। মঙ্গল কাব্য এবং নাথ কাব্যের মধ্যে আমরা দেখতে পাই লৌকিক ধর্মের অনুপ্রেরণা। এখন এই যে কাব্যগুলি মধ্যযুগে আমরা পাই, তাকে যদি সংরূপগতভাবে তার বর্গীকরণ করি, তাহলে আমরা মোটামুটি 4 রকমের রচনা পাব। এক হচ্ছে পাঁচালী, 2 হচ্ছে পদ বা পদাবলী, 3 হচ্ছে নাটগীতি এবং তত্ত্ব ও নিবন্ধ। এই পাঁচালী গানের উদাহরণ হিসাবে আমরা পাব মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, কৃষ্ণলীলা, চরিত কাব্য, প্রণয় কাব্য, জঙ্গনামা বা পীর মহিমা। আবার পদ বা পদাবলীর যে বিস্তারিত ইতিহাস, তা আমরা মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যা বাংলা সাহিত্যের মধ্যযুগে, তা হচ্ছে বৈষ্ণব পদ। অসাধারণ যে কাব্য ধর্ম, যা কাব্য প্রকৃতি যার মধ্যে ধরা পড়েছে, এবং যা সারা বিশ্বের
প্রেম কাব্যের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করে আছে তা হলো বৈষ্ণব পদাবলীর গানগুলি। এছাড়া শাক্ত পদ অর্থাৎ উমা সঙ্গীত, সাধনা সঙ্গীত এগুলো আমরা পাবো পদের বর্গীকরণের মধ্যে। নাটগীতির মধ্যে আমরা পাবো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কৃষ্ণলীলার পালা ইত্যাদি, এবং তত্ত্ব নিবন্ধের মধ্যে পাবো চৈতন্য চরিতামৃত এবং ধর্ম সাধনার ছোট ছোট পুস্তকাদি, ইসলামী শাস্ত্র ও সওয়াল ভিত্তিক সাহিত্য। এখানে মনে রাখতে হবে একদিকে যেমন বৈষ্ণব ধর্মের বিকাশ হয়েছিল চৈতন্যদেবের আবির্ভাবের পরবর্তীকালে, এখানে কিন্তু বৈষ্ণব তত্ত্বেরও একটা বড় ধারা তৈরি হয়েছিল, যেগুলি নিবন্ধের আকারে রচিত হয়েছিল, কাব্যে রচিত হলেও এর মধ্যে কিন্তু পরবর্তীকালে গদ্যের বিকাশের একটা দেশীয় ছাঁদকে আমরা খুব ক্ষীণ স্বরে আমরা বয়ে যেতে দেখি। এখন এই বাংলা সাহিত্যের ইতিহাসের নবম থেকে অষ্টাদশ শতাব্দীর যে দীর্ঘকালিক বিস্তার, তাতে যদি সমাজ, অর্থনীতি, প্রতিবেশ কীরকম ছিল সেদিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে এই বিস্তৃত সময় পর্বে নানা ধরনের শাসক, তার আগমন, তার পরাজয় ইত্যাদি ঘটলেও মূলত গ্রাম নির্ভর সংস্কৃতি ছিল এবং মূলত কৃষি নির্ভর গ্রামীণ অর্থনীতির ভিত্তিতেই বাংলার অধিকাংশ মানুষ বেঁচে ছিল এবং গ্রাম জীবনে একটা স্বনির্ভরতা ছিল, শান্তি ছিল, কিন্তু কোনো বৈচিত্র্য বা উদ্দীপনা ছিল না। অর্থাৎ শাসকের পরিবর্তন ঘটে যাচ্ছে, কিন্তু গ্রাম জীবনের নিজস্ব যে ছন্দ তাতে কিন্তু খুব বেশি প্রভাব পড়ছে না। কিছু ব্যতিক্রম আছে, যেমন বাংলায় বর্গী আক্রমণ, বারো ভূঁইয়াদের যে অত্যাচার ইত্যাদি সময় প্রান্তিক বা ধরুন কর বা রাজস্ব ইত্যাদি যখন তোলা হচ্ছে অষ্টাদশ শতাব্দী বা সপ্তদশ শতাব্দীর সময়, তখন যে নিপীড়ন চালানো হচ্ছে গ্রামীণ মানুষের ওপর, সেই সব ক্ষেত্রে গ্রামীণ জীবনের ভিত কিছুটা টলে গিয়েছিল বটে, কিন্তু মোটের ওপর কৃষি নির্ভর এবং স্বনির্ভর গ্রাম জীবন, শান্তিপ্রিয় মানুষ, এই ছিল বাংলার গ্রামীণ সমাজ এবং তাই মধ্যযুগে সবচেয়ে বড়ভাবে আমাদের সামনে উঠে আসে। অর্থাৎ রাষ্ট্রশক্তির পরিবর্তন এবং শাসকের পরিবর্তন ঘটলেও গ্রাম জীবনের অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু তেমন চাঞ্চল্য আসেনি। অন্যদিকে ধর্মীয় এবং সামাজিক যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর প্রভাব কিন্তু সাহিত্য রচনায় বা সাহিত্যিক উপাদান রচনায়, গান রচনায়, পদ রচনায়, পাঁচালী রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ওরাল লিটারেচার যাকে আমরা বলি, যার কোনো লিখন পাওয়া যায় না, সেইভাবে কিন্তু এই পাঁচালী গান বা অন্যান্য গানের বিপুল বিস্তার আমরা মধ্যযুগে লক্ষ্য করি। ধর্মের অঙ্গাঙ্গী যোগে যে সাহিত্য রচিত হচ্ছে, এটা মধ্যযুগের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ধর্মের সহযোগে বা ধর্মের অনুপ্রেরণায়, ধর্মীয় উৎস থেকে যেহেতু কাব্য রচিত হচ্ছে, সেই জন্যে অনুকৃতি এবং পুনরাবৃত্তি ছিল এই কাব্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বারবার আমরা দেখি একই বিষয় পুনরাবৃত্ত হচ্ছে। মধ্যযুগে কিন্তু পুনরাবৃত্তি এবং অনুকৃতি, অর্থাৎ অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে বা ধরুন পদাবলী সাহিত্যের ক্ষেত্রে বা পরবর্তীকালে মঙ্গল কাব্যের ক্ষেত্রে মূল যে কাঠামো বা মূল যে বিন্যাস, তার মধ্যে বারবার এই অনুকরণ এবং যে পুনরাবৃত্তি, এইটা কিন্তু আমরা পরিলক্ষণ করি। ধর্মাশ্রয়ী হলেও সেকালের সাহিত্যে মানবতা ও জীবনমুখী বোধ স্পষ্ট। অর্থাৎ ধর্মের ভিত্তিতে সাহিত্য রচিত হলেও এখানে কিন্তু এই সাহিত্যের মধ্যে কিন্তু জীবনমুখী যে উপলব্ধি কবির এবং তখনকার জীবনের মানবতার যে প্রতি যে আগ্রহ, মানবতার যে প্রতিষ্ঠা, তা কিন্তু তাই মধ্যযুগের কাব্যে ঘটেছিল। মধ্যযুগের কাব্যের অন্যতম আর একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ভাবোচ্ছ্বাস এবং কাব্যোচ্ছ্বাসের প্রাধান্য। অর্থাৎ শান্ত, সমাহিত, যুক্তিপূর্ণ মন নিয়ে কাব্য রচনার ধারা তখনও তৈরি হয়নি, আধুনিকতা আসেনি। ধর্মীয় ভাবাবেগ, ধর্মীয় উন্মাদনা এবং ধর্মীয় পরিপ্রেক্ষিত যেহেতু সাহিত্যকে ঘিরে আছে, সেই জন্যে ভাবোচ্ছ্বাস এবং কাব্যোচ্ছ্বাসের প্রাধান্য মধ্যযুগের সাহিত্যকে ঘিরে রেখেছে। এখন আমরা যে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ এবং মধ্যযুগ পড়ছি, এর পাশাপাশি আমরা যদি এই সময়কালের যে রাজনৈতিক অবস্থা, শাসনকালের যে বিস্তার, সেইটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলায় এই সময় যে কেন্দ্রগুলির কথা পূর্বে উল্লেখ করেছি, অর্থাৎ সোনারগাঁও, সপ্তগ্রাম, লক্ষণাবতী, গৌড়
এই যে বিস্তৃত অঞ্চল যে কেন্দ্রগুলি, এই কেন্দ্রগুলিতে মুসলমান শাসকদের আগমন এবং তাদের বিস্তার, এই যে রাজনৈতিক পরিস্থিতি, শাসকের পরিবর্তন ঘটছে, এক একজন শাসক এক এক রকম ভূমিকা নিচ্ছে কাব্য বা সাহিত্যের পরিপোষকতার ক্ষেত্রে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল বাংলা সাহিত্যের উপাদানগুলি টিকে থাকার প্রশ্নে। অর্থাৎ অনেক কিছুই লেখা হয়েছিল, যেমন আমরা দ্বাদশ শতক থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত চর্যার গানগুলিকে প্রায় বাংলার মধ্যে কিছুই পাইনি। পরবর্তীকালে নেপালের রাজদরবার লাইব্রেরি থেকে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত করেছিলেন। বৌদ্ধ যুগের সঙ্গে হিন্দু ধর্মের যে দ্বন্দ্ব ছিল, যাতে হিন্দু ধর্ম জয়লাভ করেছিল এবং বৌদ্ধরা আস্তে আস্তে বিলীন হয়ে গিয়েছিল হিন্দুদের মধ্যে এবং মুসলমান ধর্মান্তরকরণ ঘটেছিল তাদের মধ্যেও, এই যে সময় পর্ব, গুপ্তযুগ, সেন রাজাদের আমল, পাল রাজাদের আমল, এই সময়কার সাহিত্যিক নমুনা কিন্তু আমরা পাই না। তার একটা বড় কারণ রাজনৈতিক অস্থিরতা। অর্থাৎ সাহিত্যের ইতিহাসের পাশাপাশি আমরা যদি সমান্তরালভাবে এই বাংলার শাসনকর্তাদের যে ইতিহাস তার দিকে না তাকাই, তাহলে এইটা উপলব্ধি করা যাবে না যে কেন আমরা এই বিস্তৃত কালিক বিস্তারের মধ্যে কোনো নির্দিষ্ট সময় পর্বে কোনো উপকরণকেই পাই না। তার মানে কি সেই সময় সাহিত্য লেখা হয়নি? নিশ্চয়ই লেখা হয়েছে, কিন্তু আমরা সেই উপাদানকে হারিয়ে যেতে দেখেছি। আমরা সেই উপাদানকে পরবর্তী উপাদানের মধ্যে নানাভাবে মিশে যেতে দেখেছি। এর কারণটাকে যদি আমাদের অনুসন্ধান করতে হয়, তাহলে সাহিত্যের ইতিহাসের পাশাপাশি বাংলার শাসনকাল এবং তার রাজনৈতিক প্রেক্ষাপটের দিকেও আমাদের তাকাতে হবে। সেই জন্য সাহিত্যের ইতিহাস পাঠের সঙ্গে সঙ্গে এই বাংলার আর্থসামাজিক পরিপ্রেক্ষিত এবং বাংলার রাজনৈতিক পরিপ্রেক্ষিত, অর্থাৎ শাসন কেন্দ্রগুলিতে যে শাসকেরা অধিকার করছেন, আসছেন এবং শাসন কার্য পরিচালনা করছেন, রাজস্ব আদায় করছেন সাধারণ মানুষদের কাছ থেকে, তার ইতিহাস, এটাকে মোটামুটিভাবে দুটো পর্বে ভাগ করা যায়। একটা হচ্ছে পাঠান শাসনামল আর দুই হচ্ছে মোগল শাসনামল। পাঠান শাসনামলের বিস্তার হচ্ছে 1201 থেকে আমরা বলতে পারি 1576 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং মোগল শাসনামলের বিস্তার আমরা দেখতে পাই 1577 খ্রিস্টাব্দ থেকে 1800 সাল পর্যন্ত, অর্থাৎ কোম্পানির দেওয়ানি লাভের কাছাকাছি সময় পর্যন্ত। এই দুটি পর্বের বিস্তারিত একটা পরিচয় আমরা নেব, যাতে রাজনৈতিক শাসকদের যে একের পর এক আশা এবং তাদের সহায়তা, পরিপোষকতা কিভাবে বাংলা সাহিত্যকে উদ্বুদ্ধ করেছিল, কিভাবে বাংলা সাহিত্যকে একটা বিকশিত হতে সাহায্য করেছিল, তা আমরা দেখতে পাব। প্রথমে আমরা পাঠান শাসনামলের একটা সংক্ষিপ্ত পরিচয় নেব। 1201 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি অতর্কিতে নদিয়া আক্রমণ করলে প্রায় বিনা যুদ্ধে লক্ষণ সেন পরাজিত হন এবং পূর্ববঙ্গে পলায়ন করেন। এই শুরু হয় তুর্কি আক্রমণের সময়কাল এবং পাঠান শাসকদের শাসনামল। কিছুদিনের মধ্যেই তিনি গৌড় বা লক্ষণাবতী সহ উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গে অধিকাংশ অঞ্চল অধিকার করে দেবকোটে নিজের রাজধানী স্থাপন করেন। তিনি দিল্লি থেকে দূরে হলেও দিল্লির অধীনতা স্বীকার করতেন এবং 1206 খ্রিস্টাব্দে তিনি একজন আমির কর্তৃক নিহত হন। পরবর্তীতে সুলতান গিয়াসউদ্দিন খিলজি অর্থাৎ 1213 খ্রিস্টাব্দ থেকে 1227 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। মুসলিমবঙ্গের রাজধানী দেবকোট থেকে গৌড় বা লক্ষণাবতীতে তিনি স্থানান্তরিত করেন এবং তিনি কিন্তু দিল্লির সম্রাটের আনুগত্য অস্বীকার করেন। এখানে মনে রাখতে হবে, বাংলার বিভিন্ন সুলতানেরা এই সময় নানা সময়ে দিল্লির যে শাসন তাকে অস্বীকার করেছেন এবং বিদ্রোহী হয়েছে। তার ফলে ঠিক দিল্লির অনুবর্তনকারী শাসক হিসাবে বাংলার শাসনামল বা বিভিন্ন পর্যায়ে চলেনি। নানা সময় দিল্লির শাসকের বিরুদ্ধাচরণ করে বিদ্রোহী হয়ে তারা বাংলার শাসনকর্তা হয়ে বসেছেন। দিল্লির বাদশাহ ইলতুৎমিশ বাংলার বিদ্রোহ দমনের জন্য নাসিরউদ্দিন মামুদকে পাঠিয়েছিলেন এবং তিনি 1227 খ্রিস্টাব্দে যুদ্ধে গিয়াসউদ্দিন খিলজিকে পরাজিত করেন এবং হত্যা করেন। দিল্লির সম্রাট গিয়াসউদ্দিন বলবন, সুলতান রুকনউদ্দিন এবং বাংলার 3 কেন্দ্র, এইটি পাঠান শাসনামলের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দিল্লির সম্রাট গিয়াসউদ্দিন বলবন যখন ছিলেন তখন বাংলার বিদ্রোহী শাসক ছিলেন তুগরল খাঁ। 3 বছর ধরে তুগরল খাঁর যুদ্ধ চলে
এবং সোনারগাঁওয়ের হিন্দু রাজা দনুজ রায়ের সঙ্গে সন্ধির পরিপ্রেক্ষিতে তাতে শান্তি স্থাপিত হয় 1280 খ্রিস্টাব্দে। অবশেষে তুগরল খান পরাজিত হন এবং নিহত হন। কনিষ্ঠ পুত্র তাঁর বুগরা খাঁকে লক্ষণাবতীর শাসনকর্তা নিয়োগ করে তিনি দিল্লি চলে যান। কে দিল্লি চলে যান? গিয়াসউদ্দিন বলবন। পিতার মৃত্যুর পর সুলতান নাসিরউদ্দিন নাম নিয়ে তিনি আবার স্বাধীনতা ঘোষণা করেন এবং 1292 থেকে 1301 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান রুকনউদ্দিন রাজত্ব করেন। তিনি স্বাধীনভাবে রাজত্ব করেছিলেন, দিল্লির সাথে বিরোধিতা করে, দিল্লির অনুশাসন না মেনে, এবং শেষ পর্যন্ত তিনিই ছিলেন বলবনী বংশ, সেই বংশের শেষ সুলতান। তার সময় ত্রিবেণীতে দরাফ খাঁ এক হিন্দু রাজার সঙ্গে যুদ্ধে শহীদ হয়েছিলেন। ফিরোজ শাহ দেহলভি 1301 থেকে 1322 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তার কালে ময়মনসিংহে মুসলমান অধিকার প্রতিষ্ঠিত হয়। ফিরোজ শাহের মৃত্যুর পর তার পুত্রদের মধ্যে দ্বন্দ্ব বাধে। এই সময় 3 ভাগে ভাগ হয়ে পড়ে বাংলাদেশ। এই 3 কেন্দ্র কি? সুলতান নাসিরউদ্দিন ইব্রাহিম লক্ষণাগতিতে থেকে উত্তরবঙ্গ শাসন করছিলেন। পূর্ববঙ্গ সোনারগাঁও থেকে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, পরবর্তীতে বাহারাম শাহ শাসন করছিলেন পূর্ববঙ্গ। পশ্চিমবঙ্গের রাজধানী ছিল সপ্তগ্রাম। এই যে লক্ষণাবতী, সোনারগাঁও এবং সপ্তগ্রাম, এই 3টি কেন্দ্র ছিল এই সুলতানি আমলে খুব গুরুত্বপূর্ণ, যেখানে সুলতানি শাসকরা একের পর এক রাজ্য দখল, যেখানে থেকে রাজ্য দখল করেছেন এবং সেই রাজ্য দখলের পরিপ্রেক্ষিতে বাংলা শাসিত হয়েছে। শামসুদ্দিন ইলিয়াস শাহর সময়কাল, অর্থাৎ কদর খাঁর মৃত্যুর পরে তার কর্মচারী আলী মুবারক আলাউদ্দিন আলী শাহ নাম নিয়ে লক্ষণাবতীর স্বাধীন বাদশাহ হয়ে ওঠেন। খেয়াল করলে দেখা যাবে আবার কিন্তু দিল্লির অনুশাসন না মেনে তিনি স্বাধীন সুলতান হিসেবে বাংলায় রাজত্ব 1340 খ্রিস্টাব্দে শুরু করেন। তিনি পান্ডুয়ায় আবার রাজধানী স্থানান্তরিত করেন এবং তার নাম ছিল ফিরোজাবাদ সেই সময়। এরপর দিল্লি থেকে বাংলায় পালিয়ে এসে আলী শাহের ধাত্রীপুত্র ইলিয়াস শাহ পিতাকে ষড়যন্ত্রক্রমে হত্যা করে এবং সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম নিয়ে রাজত্ব শুরু করে। এই শাসন পর্ব বাংলার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। 1342 খ্রিস্টাব্দে এই রাজত্বের সূত্রপাত ঘটে এবং শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার এই রাজত্বকে উড়িষ্যা ত্রিহুত দখল করে পশ্চিমে কাশী পর্যন্ত বিস্তৃত করতে পেরেছিলেন। ইখতিয়ারউদ্দিন গাজী শাহ, অর্থাৎ 1349 থেকে 1352 খ্রিস্টাব্দ পর্যন্ত যার শাসনকাল ছিল, তার মৃত্যুর পর তিনি সোনারগাঁও দখল করে পূর্ব এবং দক্ষিণবঙ্গে নিজের অধিকার কায়েম করেন। ইলিয়াস শাহী বংশের ক্ষমতা নিরঙ্কুশ হয় 1352 সালে। 1201 থেকে 1352 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় অশান্তি ও যুদ্ধ বিগ্রহের পর্ব চলে, ফলে বাংলার কোনো সাহিত্যিক নিদর্শন আমরা এই সময় পাই না। এই সময়কেই আমরা মধ্যযুগ বা প্রাচীন যুগের অন্তর্বর্তী সময়ে অন্ধকার যুগ হিসাবে চিহ্নিত করেছি বাংলা সাহিত্যের ইতিহাসে। মুসলমান শাসকরা হিন্দু প্রজার সহানুভূতির প্রয়োজনীয়তার কথাও অনুধাবন করেছিলেন এই সময়। ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি তার তারিখ-ই ফিরোজ শাহীতে হিন্দু রাও, রানা, জমিদারদের মৈত্রীর কথা উল্লেখ করেছেন, যা ঐতিহাসিক দলিল হয়ে আছে। আমরা দেখতে পাই ইলিয়াস শাহীর মৃত্যুর পর 1357 খ্রিস্টাব্দে তার পুত্র সিকান্দার শাহ 1357 থেকে 1393 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই সময় পান্ডুয়ায় আদিনা মসজিদ প্রতিষ্ঠিত হয়। সম্ভবত আদিকবি চণ্ডীদাস তাঁর অনুগৃহীত ছিলেন। এরপর গিয়াসউদ্দিন আজম শাহ, যার মৃত্যু হয়েছিল 1410 খ্রিস্টাব্দে, তাঁর রাজত্ব শুরু হয় এবং এই সময় আমরা দেখি মৈথিল কবি বিদ্যাপতি তার প্রশংসা করছেন। তিনি বলছেন, মহরম যুগপতি চিরেজীব জীবথু গ্যাস দিন সুলতান। অর্থাৎ মৈথিল কবি বিদ্যাপতির মুখে আমরা এই গিয়াসউদ্দিন আজম শাহের প্রশংসাসূচক প্রশস্তি শুনতে পাই। 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত নিরঙ্কুশ রাজত্ব করেছিল ইলিয়াস শাহী বংশ। তারা বাংলায় অনেক হাবশি পাইককে আমদানি করেছিল। অনেকেই এরা আফ্রিকা থেকে এসেছিল।
একসময় এই হাবশি পাইকরা অত্যন্ত ক্ষমতাবান হয়ে অত্যাচার চালায় এবং গুপ্ত হত্যার পারদর্শী ছিল। গুপ্ত হত্যার ফলে বাংলার ইতিহাসকে তারা কলঙ্কিত করে তোলে। ইলিয়াস শাহী বংশের শেষ পর্বে এই হাবশি পাইকদের অত্যাচার অত্যন্ত বেড়ে গেছিল। এরই মধ্যে এক হিন্দু রাজা গণেশের রাজত্বের কিছুকাল চলে। মতান্তরে তিনি যদিও মুসলমান ছিলেন। গণেশের মৃত্যুর পর তার পুত্র যদু জালালউদ্দিন মোহাম্মদ শাহ রাজা হন 1418 থেকে 1431 সাল পর্যন্ত। তিনি ন্যায়পরায়ণ বিদ্যোৎসাহী ছিলেন বলে ইতিহাসে প্রমাণ আছে। রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তরিত করেছিলেন তিনি। সম্ভবত কৃত্তিবাস ওঝা তারই আমলে বাংলায় রামায়ণ রচনা করেছিলেন। তিনি বলছেন তার কাব্যে, পঞ্চগৌড় চাপিয়া গৌড়েশ্বর রাজা, গৌড়েশ্বর পূজা কইলে গুণের হয় পূজা। অর্থাৎ এর থেকে বোঝা যায় একজনের পর একজন সুলতান আসছেন যারা ক্রমশ অনুভব করছেন হিন্দু প্রজা এবং আমির ওমরাহদের পরিবর্তে হিন্দু প্রজা এবং অন্যান্যদের রাজকর্মচারী করলে এবং তাদের সুবিধা নিলে আমরা রাজত্ব ভালোভাবে চালাতে পারবো, এবং শাসন কার্যের সুবিধার জন্য তারা সে কাজ করেছিলেন। হাবশি পাইকদের কাল পেরিয়ে প্রজারা আলাউদ্দিন হোসেনকে বাংলার সুলতান করে সিংহাসনে বসায়। তিনি সুবুদ্ধি রায়ের পুরাতন ভৃত্য ছিলেন বলে কথিত আছে। অত্যন্ত নিষ্ঠাবান সুশাসক ছিলেন আলাউদ্দিন হোসেন। এখানে আমরা পাই, পূর্বে যবে সুবুদ্ধি রায় ছিল অধিকারী, হুসেন খাঁ সৈয়দ করে তাহার চাকুরি। অর্থাৎ সাহিত্যের পাতায়, কাব্যের পাতায় সেই সময়কার বাংলার শাসকদের পরিচয় কম বেশি উদ্ধৃত হয়ে আছে। হুসেন শাহের সময়কালেই বাংলায় বৈষ্ণব ধর্মের প্রবর্তন করেছিলেন শ্রীচৈতন্যদেব। তার আবির্ভাব ঘটেছিল। তা রাজকর্মচারী রূপ এবং সনাতন তার শিষ্যত্ব গ্রহণ করে। আমরা জানি 1486 থেকে 1533 সেই মহাকাল, যে সময়ে শ্রীচৈতন্যদেব বাংলায় জীবন কাটান এবং বাংলায় বৈষ্ণব ধর্মের একটা বিপ্লব ঘটাতে পেরেছিলেন। মঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত এবং বিপ্রদাস তাঁর সময়ে বর্তমান ছিলেন। হুসেন শাহের সেনাপতি পরাগল খাঁ, তিনি কবীন্দ্র পরমেশ্বর শ্রীকর নন্দীকে বাংলায় মহাভারত অনুবাদে উৎসাহিত করেছিলেন। তিনি বলছেন, নৃপতি হুসেন শাহ হয় মহামতি, পঞ্চম গৌড়েতে যার পরম সুখ্যাতি। আবার পরাগল খাঁর পুত্র ছুটি খান, তিনি বাংলা সাহিত্যের উৎসাহদাতা ছিলেন। কবি যশোরাজ খান তার প্রশংসা করেছেন। তিনি লিখছেন, শ্রীযুক্ত হুসেন জগৎভূষণ সেই ইহ রসযান, পঞ্চগৌড়েশ্বর ভোগ পুরন্দর ভনে যশোরাজ খান। কুতুবন ও যশোধর নামে দুই হিন্দুস্থানি কবিও এই হুসেন শাহের অত্যন্ত প্রশংসাসূচক প্রশস্তি বাক্য কাব্যের মধ্যে ধরে রেখেছেন। তার পুত্র ছিল নসরত শাহ, তিনি বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। দ্বিজ কবি শ্রীধর বিদ্যাসুন্দর কাব্যে এই নুসরত শাহের প্রশংসা করেছেন। 1532 খ্রিস্টাব্দে তাকে প্রাসাদের খোজারা হত্যা করলে পুত্র ফিরোজ শাহ স্বল্পকাল রাজত্ব করেন এবং তারপর ফিরোজ শাহকে হত্যা করে গিয়াসউদ্দিন মাহমুদ গৌড়ের সিংহাসনে আরোহণ করেন। তিনি এই বংশের শেষ সুলতান। এরপর 1538 সালে আমরা দেখি শের শাহ তাকে যুদ্ধে পরাজিত করে বঙ্গদেশ অধিকার করেন এবং দিল্লির বাদশাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লির অধীশ্বর হয়ে ওঠেন। অবশেষে 1576 সালে আকবরের সেনাপতি রাজমহলের যুদ্ধে সুলায়মানের ঘনিষ্ঠ ভ্রাতা দাউদ খানকে পরাজিত করলে বাংলা মোগলদের অধিকারভুক্ত হয়। এভাবেই 238 বছরের স্বাধীনতা ভোগের পর বাংলা দিল্লির সাম্রাজ্যভুক্ত হয়। এখানে মনে রাখতে হবে, সুলতান আমলে বারবার যে বিদ্রোহের বাতাবরণ বাংলা জুড়ে চলেছে, অশান্তি, গুপ্ত হত্যা, একের পর এক শাসকের অপমৃত্যু, এগুলো ঘটতে থেকেছে এবং অশান্তির কাল চলেছে, তাতে কিন্তু সব রাজা বা সব শাসকের আমলে বাংলা ভাষা সমান বা বাংলার সাহিত্য সমান গুরুত্ব পায়নি। কিন্তু এই সুলতানি শাসকদেরই কয়েকজনের আগে উদ্ধৃত করেছি যাদের কথা, তাদের মুখে কিন্তু বাংলা সাহিত্যের বা হিন্দু রাজকর্মচারীদের গুণকীর্তন শোনা গেছে এবং তাদের পরিপোষকতায় বাংলা সাহিত্যে শ্রীবৃদ্ধি হয়েছিল। বাংলা সাহিত্য গৌড়ের সুলতানদের পৃষ্ঠপোষকতা হারিয়ে এই মোগল আমলের সূচনা পর্বে ক্রমশ বাংলার সীমান্তে আরাকানের রাজদরবারে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা লাভ করে।
এ সময় আমরা পাই দৌলত কাজী, আলাওল, মাগন ঠাকুর প্রভৃতি কবিগণের রচনা। যদিও গৌড়ের প্রভাব মোঘল আমলেও উত্তর ও পূর্বের বাংলায় অব্যাহত ছিল। সুলতানি স্বাধীন বাংলায় হিন্দু ও মুসলমানের বাংলা ভাষায় তেমন প্রভাব ছিল না, একথা আমরা আগেই উল্লেখ করেছি। এখন আমরা দেখি মোঘল আমলে বাংলার এই শাসন পর্ব কিভাবে কেটেছিল। দাউদ খানের পরাজয়ের পরও বেশ কিছুকাল কিন্তু বাংলাদেশ মোঘলদের বশ্যতা স্বীকার করেনি। ঈশা খাঁ, কতলু খাঁ, উসমান খাঁ প্রমুখ পাঠান সর্দারেরা মোঘলদের বশ্যতা মানতে চাননি এবং তারা স্বাধীনভাবে বাংলায় রাজত্ব করতে চেয়েছিলেন। আকবরের সেনাপতি খান-ই জাহাঁ, রাজা মানসিংহ, শাহবাজ খান এরা বাংলায় মোঘলের বিজয়কেতন উড্ডীন করতে সফল হন। বাংলার রাজধানী তান্ডা থেকে রাজমহলে নিয়ে আসেন মানসিংহ। সম্রাট আকবরের উদার ধর্মনীতি ক্রমশ বাঙালিদের আকৃষ্ট করতে থাকে, তাদের বিশ্বাস অর্জন করতে থাকে। বাংলার কবি মাধবাচার্য বলেছেন, পঞ্চগৌড় নামে স্থান পৃথিবীর সার, একাব্বর নামে রাজা অর্জুন অবতার, প্রতাপে তপন রাজা যুদ্ধে বৃহস্পতি, কবিযুগে রামতুল্য প্রজা পালে ক্ষিতি। এখানে বুঝতে পারি আমরা কিভাবে আস্তে আস্তে উদারচেতা আকবরের ধর্মনীতি এবং শাসন আস্তে আস্তে বাংলার মানুষ গ্রহণ করতে শুরু করেছে। দিল্লির সম্রাট জাহাঙ্গীরের কালে বাংলায় মগ ও পর্তুগিজ জলদস্যুদের অত্যাচার নিয়ন্ত্রণে তিনি ইসলাম খানকে বাংলার সুবেদার করে পাঠান। তিনি রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। এরপর সম্রাট শাহজাহানের কাল। বাঙালি কবি গঙ্গাধর দাস তার প্রশস্তিতে লিখছেন, রাজ চক্রবর্তী শাহজাহা দিল্লীপতি, ধর্মন্যায় তোষণ করিল বসুমতী, রাজ্যের হইলপতি সন পঞ্চদশ, মহান প্রতাপী হয় বৈরী জয় যশ। আওরঙ্গজেবের শাসনকালে শায়েস্তা খান যখন বাংলার সুবাদার হয়ে আসেন, সেই সময় ১৬৬৩ খ্রিস্টাব্দ, তিনি চট্টগ্রাম এবং সন্দ্বীপ অধিকার করে মগদস্যুদের দমন করেন। ঔরঙ্গজেব শেষ বয়সে তার পৌত্র আজিমুসানকে বাংলার সুবেদার করে পাঠান। সেকালে বাংলার দেওয়ান ছিলেন মুর্শিদ কুলি খান। তিনি দেওয়ানি কার্যবিভাগ ঢাকা থেকে মকসুদাবাদে স্থানান্তরিত করেন ১৭০৫ খ্রিস্টাব্দে এবং নিজের নাম অনুসারে এই শহরের নাম দেন মুর্শিদাবাদ। তার সুবেদারিত্বের সময় মুর্শিদাবাদ এবং বাংলাদেশে শ্রীবৃদ্ধি ঘটে এবং ক্রমশ মুর্শিদাবাদ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এবং শাসন কেন্দ্র হিসেবে পরিগণিত হতে থাকে। মুর্শিদ কুলি খানের পর নবাব সুজাউদ্দিন মোঘল সম্রাটের অধীনে সুবা বাংলার সুবেদার নিযুক্ত হন। অতঃপর তার পুত্র সরফরাজ খান, তাঁকে হত্যা করে আলীবর্দী খান নবাবী মসনদে বসেন। প্রচুর উপঢৌকন দিয়ে তিনি সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে বাংলার নবাবী সনদ ও মহাতবজাং খেতাব নিয়ে আসেন। তিনি পরবর্তীতে দিল্লির সম্রাটকে কোনো অর্থ বা রাজস্ব না দিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবী করতে থাকেন। ১৭৫৬ খ্রিস্টাব্দে আলীবর্দী খানের মৃত্যু হলে তার দৌহিত্র মির্জা সিরাজউদ্দৌলা স্বল্পকালের জন্যে বঙ্গ, বিহার, উড়িষ্যার নবাবী মসনদে বসেন, কিন্তু সে ছিল খুবই স্বল্পকাল। অল্প দিনের মধ্যেই ১৭৫৭ সালের ২৩শে জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ সিরাজের সঙ্গে সন্ধি ভঙ্গের অভিযোগ তুলে যুদ্ধে নিযুক্ত হন এবং তাকে ক্ষমতাচ্যুত করে মির্জাফরকে বাংলার সুবেদার নিযুক্ত করেন, যিনি ছিলেন বাংলার ক্লাইভের পুতুল সুবাদার। এভাবেই কোম্পানির আমল ১৭৬৫ খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের মধ্যে দিয়ে সূত্রপাত ঘটে। এই সময় মনে রাখতে হবে রাজধানী মুর্শিদাবাদের প্রভাবে বাংলায় ফার্সি এবং উর্দুর জোরালো প্রভাব পড়তে থাকে। একসময় দোভাষী বাংলায় অধিকাংশ মুসলমান কাব্য রচনা করতে থাকেন, যেগুলিকে পুঁথি সাহিত্য বলা হয়ে থাকে। হিন্দুরাও এতে প্রভাবিত হন। গরিবুল্লাহ খানকে এই পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হিসেবে আমরা জানি। অষ্টাদশ শতকের শেষ ভাগে সৈয়দ হামজা তার কাব্যে বলছেন, আল্লাহর মকবুল সাহা গরিবুল্লাহ নাম, বালিয়া হাফেজ পুরো জাহার মোকাম, আছিল রওশন দেল শায়েরি জবান, যাহাকে মদদ গাজী শাহা বড়ে খান। একালে হিন্দুদের রচনার মধ্যেও আমরা প্রচুর আরবি ফার্সি শব্দ ঢুকে যেতে দেখি এবং এই মিশ্র বাংলা আস্তে আস্তে স্থায়িত্ব পেতে থাকে এই নবাবী আমলে।
প্রাচীন এবং মধ্যযুগের যে বিভিন্ন সাহিত্যিক ধারা, তার দিকে তাকালে আমরা দেখতে পাই যে প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্য ছিল মূলত ধর্মীয় এবং গোষ্ঠী চেতনার ফসল। বৌদ্ধদের সঙ্গে হিন্দুদের কলহ এবং পরবর্তীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিরশ্রয় হয়ে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, আমরা ঘটতে দেখেছি সেন এবং পাল রাজাদের পরবর্তীকালে। সম্ভবত সেন রাজাদের আমলে বৌদ্ধ নাথেরা হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছিল এবং মধ্যযুগে তাদের অনেকেই আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। মুসলমান শাসনের কাল জুড়ে হিন্দুর ধর্মসংঘাত, সংমিশ্রণ এবং অন্তর্ভুক্তিকরণ ঘটে বাংলা সাহিত্যের ইতিহাসে, তার পরিচয় ধরা আছে। সংস্কৃত উপাদান, আরবি ফার্সি উপাদান, বাংলার লৌকিক উপাদানে গড়ে উঠেছে প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্য। বৌদ্ধ ধর্মের প্রভাবে হিন্দু সমাজে ধর্মপূজার প্রচলন হয়েছিল। মধ্যযুগে তা আরও বিস্তার লাভ করে, নিম্ন শ্রেণীর মধ্যে ধর্ম ঠাকুরের বিস্তার। পাঠান আমলের শেষে হিন্দু মুসলমানের মিলন উদ্দেশ্যে সত্যপীরের পূজার প্রচলন হতে দেখি, যা সত্যনারায়ণ পাঁচালী রূপে আরও পরবর্তীকালে বিস্তার লাভ করে। এমনভাবেই আমরা চৈতন্যদেবের আবির্ভাব, যা ঘটেছিল 1486 এবং তার তিরোধান 1533 খ্রিস্টাব্দে বৈষ্ণব ধর্মমতের প্রচারণা দেখি এবং তার ফলে বৈষ্ণব জীবনী সাহিত্য ও বৈষ্ণব পদসাহিত্যের বিকাশ ঘটতে দেখি। মঙ্গল কাব্যের ধারাকে বিকশিত হতে দেখি, যেমন ধর্মমঙ্গল, যেখানে লাউসেনের কাহিনী আছে, মনসা মঙ্গল, যেখানে আমরা খুঁজে পাই বেহুলা লক্ষিন্দরের কাহিনী, চণ্ডীমঙ্গল, সেখানে কালকেতুর উপাখ্যান একদিকে পাই ধনপতির উপাখ্যান, কালিকা মঙ্গল, যেখানে পাই আমরা বিদ্যাসুন্দরের উপাখ্যান, পীরের মাহাত্ম্যসূচক কাহিনী, লৌকিক কাহিনী অর্থাৎ পূর্ববঙ্গ ময়মনসিংহ গীতিকা, যার বাংলা সাহিত্যের ইতিহাসে যে নামে সে পরিচিত। এছাড়া আমরা নাথ গুরুদের নাথ গীতিকা প্রধানত বহির্বঙ্গে পেয়েছিলাম। গোরক্ষনাথ, চৌরঙ্গীনাথ, জালন্ধরী পা এবং কাহ্নপা, এরা সকলেই কিন্তু ঐতিহাসিক রক্তমাংসের মানুষ ছিলেন। তাদের কাব্য বাংলায় পাওয়া যায়নি, তাদের কাব্য বহির্বঙ্গে পাওয়া গিয়েছিল, কিন্তু তার কিছু কিছু কাহিনীর অপভ্রংশ রূপ, চূর্ণক আমরা মধ্যযুগের বিভিন্ন সময়ে দেখেছি। মুসলমান কবিদের ধর্মনিরপেক্ষ লৌকিক সাহিত্য রচনার প্রবণতা লক্ষিত হয়েছে। পারস্যের সাহিত্যের অনুকরণে ইউসুফ জোলেখা, লাইলি মজনু, সয়ফল মুলুক বদিউজ্জামাল প্রভৃতি কাব্য রচনা হতে দেখেছি। সংস্কৃতের অনুকরণে অনুবাদ সাহিত্যের ধারাকে বিকশিত হতে দেখেছি। একদিকে রামায়ণের অনুবাদ, অন্যদিকে মহাভারতের অনুবাদ এবং শ্রীমদ্ ভাগবতের দশম ও একাদশ খণ্ডের। এইভাবে বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা যদি দেখি, তাহলে প্রাচীন এবং মধ্যযুগে মূলত এই কালিক বিস্তার, ভৌগোলিক বিস্তার এবং বর্গীকরণের সূত্রে আমরা পড়তে পারি। আরও বিস্তারিতভাবে পড়ার জন্যে আগ্রহী ছাত্রছাত্রীরা দেখতে পারেন সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম দুটি খণ্ড, যা আনন্দ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছিল, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অর্থাৎ এক খণ্ডে যেটি প্রকাশিত, গোপাল হালদারের বাংলা সাহিত্যের রূপরেখার প্রথম খণ্ড, মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের কথা প্রথম এবং দ্বিতীয় খণ্ড। এখানে উল্লেখ করতে হবে দ্বিতীয় খণ্ডে এই মোগল শাসনামল এবং পাঠান শাসনামলের একটা সংক্ষিপ্ত ইতিবৃত্ত উল্লিখিত হয়েছে, যেখানে খুব সংক্ষেপে বাংলার সাহিত্যের সমান্তরালে এই শাসন পর্যায়ের কালগুলি কীরকম চলেছে তা ধরা আছে। ক্ষেত্রগুপ্তের বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস, যা গ্রন্থ নিলয় থেকে প্রকাশিত হয়েছিল, এখানে ছকের মাধ্যমে আপনারা দেখতে পাবেন বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন এবং মধ্যযুগের বিভিন্ন যে সংরূপগুলি, সেগুলির বর্গীকরণ কিভাবে হয়েছে, অনুপ্রেরণা উৎসগুলির বর্গীকরণ কিভাবে করা যায় ইত্যাদি।